আজকে চলে আসছি আবার নবম শ্রেণীর চন্দ্রনাথ গল্পের প্রথম অংশ পড়েছিলাম আমরা। আজকে চলে আসছি দ্বিতীয় অংশে। চন্দ্রনাথের চেহারার বর্ণনা দিয়ে শেষ হয়েছিল। আজকে শুরু করছি নবম শ্রেণীর চন্দ্রনাথ গল্পের দ্বিতীয় অংশ। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কে মনে পড়িতেছে। নরেশ, যে এটা লিখছে লেখক নরেশ, তার চন্দ্রনাথের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কেও মনে পড়ছে। তার মানে স্কুল ঘটিত কোনো ঘটনা, এমন একটা কিছু ঘটনা রয়েছে যে কারণে এই নামগুলো, সহপাঠীর নাম, হেডমাস্টার মহাশয়ের নাম, এগুলো জড়িয়ে পড়ছে পরস্পরের সঙ্গে। এবার হেডমাস্টার মহাশয়, তার যে বর্ণনা, তার যে চেহারা, সেটা দেখো। শীর্ণ, শীর্ণ মানে কি? রোগা। শীর্ণ মানে হচ্ছে রোগা। দীর্ঘকায় মানে লম্বা। শান্ত প্রকৃতির মানুষটি। শান্ত, হেডমাস্টার মহাশয় শীর্ণ, দীর্ঘ, শান্ত মানে রোগা এবং লম্বা এবং শান্ত প্রকৃতির মানুষ। এটা এসএকিউ বা এমসিকিউ আসতে পারে, ভালো করে আন্ডারলাইন করে রাখো। ওই যে বোর্ডিং এর ফটকের সম্মুখে চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন। যে বোর্ডিং, স্কুলে যে বোর্ডিং রয়েছে সেখানে ফটক মানে দরজা, ফটক মানে হচ্ছে দরজা, সেখানে কি করেছেন? সেখানেই বসে আছেন এবং কি করে চেয়ার বেঞ্চ পেতে, আসন পেতে বসেছেন। হুঁকাটি হাতে ধরাই আছে। দেখো, চেহারার বর্ণনা প্রসঙ্গে কিন্তু এটাও চলে আসে। হুঁকো খান, যেরকম সিগারেট এখন আমরা দেখতে অভ্যস্ত, একটা সময় ছিল হুঁকো, হুঁকো কলকে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই হুঁকোটা হাতে ধরাই আছে হেডমাস্টার মহাশয়। আর কি, কোন মুখটা মনে পড়ছে? এটা কিন্তু সবটাই কল্পনা, সব মনে আসছে অতীতের ঘটনা। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন। চিন্তাকুল, প্রচন্ড চিন্তায় মগ্ন হেডমাস্টার মহাশয়। তিনি, যিনি লিখছেন এটা নরেশ, তাকে বিমর্ষ নেত্রে মানে খুব ভেঙে পড়েছেন মনের দিক থেকে, সেইটা তার চোখে ফুটে উঠেছে। সেই ভেঙে পড়া যে অন্তর, সেই অন্তর তার ফুটে উঠছে চোখে মুখে। খুব দুঃখিত, বিমর্ষ মানে কি ভীষণ দুঃখ কাতর হয়ে, দুঃখ কাতর নেত্রে মানে চোখে আমাকে বলিলেন। কাকে বললেন? আমাকে বলতে এখানে লেখক। নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। নরু, পরে আমরা পুরো নামটা পাবো নরেশ, এই প্রথম পেলে নরু নামটা। কে লিখছে? না নরু। আমাকে বলছে যে চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন, অর্থাৎ কাকে বললেন? নরুকে। নরু মানে হচ্ছে নরেশ। নরুকে হেডমাস্টার মশাই বলছেন যে তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। অর্থাৎ নরেশকেই বলছেন হেডমাস্টার মশাই। নরেশেরই তো বন্ধু চন্দ্রনাথ, তো এক বন্ধুর খবর আর এক বন্ধু নেবে, যে কিছু একটা ঘটনা ঘটেছে, যার জন্য বলছেন যে চন্দ্রনাথের কাছ থেকে জেনে আসতে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। তার মানে চন্দ্রনাথ এমন কিছু করেছে যে কারণে বলছে দুর্দান্ত, যিনি লিখছেন লেখক এখানে নরু বা নরেশ, যার নাম আমরা পেয়েছি, তিনি প্রথমে শুরুই করছেন দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল। চন্দ্রনাথ কোথাও একটা দুর্দান্ত হয়ে উঠেছে এবং তার এমন কোনো আঘাত বা আচরণগত আঘাতে স্কুলটা প্রচন্ড চঞ্চল হয়ে উঠেছে। বিক্ষুব্ধ অর্থাৎ এক ক্ষোভ তৈরি হয়েছে। কি ঘটনা ঘটেছিল? প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। কি ঘটনা ঘটেছিল এক কথায় যদি এসিকিউ আসে? প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়, যখন পুরস্কার বিতরণী হচ্ছে, তখন চন্দ্রনাথকে যে প্রাইজ দেওয়া হয়েছিল স্কুলের তরফ থেকে, সেই প্রাইজ সে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে সে চিঠি দিয়েছে সে যে প্রাইজ গ্রহণ করবে না,
সেইটা জানিয়ে সে চিঠি দিয়েছে। এত বড় স্পর্ধা সাধারণত ছাত্রাবস্থায় কারোর মধ্যে দেখা যায় না, কিশোর বয়সে। কিন্তু সেই দুর্দান্ত স্পর্ধা করেছে চন্দ্রনাথ, এবং সেই স্পর্ধা করে সে চিঠিও দিয়েছে স্কুলকে এবং প্রাইজ প্রত্যাখ্যান করেছে। কি এমন ঘটনা ঘটেছিল যে প্রাইজ প্রত্যাখ্যান করলো? সবাই তো সাদরে প্রাইজ গ্রহণ করে, তাহলে চন্দ্রনাথের জীবনে এমন কি ঘটনা ঘটলো যার জন্য চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করলো? সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না। কারণটা হচ্ছে এটাই যে তাকে স্কুল থেকে সেকেন্ড প্রাইজ দেওয়া হয়েছিল, দ্বিতীয় হওয়ার জন্য পুরস্কৃত করা হয়েছিল, কিন্তু সে দ্বিতীয় হওয়ার পুরস্কার গ্রহণ করবে না। কেন? কেন সে দ্বিতীয় হওয়ার পুরস্কার গ্রহণ করবে না? কি অপরাধ তাতে? দেখা যাক। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই, তার মানে ধরে নেওয়া যেতে পারে সে সেকেন্ড হয়নি, মানে আমরা আন্দাজেই ধরে নিতে পারি যে সে ফার্স্ট হয়ে এসেছে, ধরে নিচ্ছি। এরপর আসল চেহারাটা পাওয়া যাবে। তাহার কথা অবহেলা করিতে পারিলাম না। তো সেখানে বলছে যে সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয়নি, চন্দ্রনাথ কখনো সেকেন্ড হয়নি, এটা সত্যি কথা, এবং এই কথাটাকে অবহেলাও করা যায় না। এটা খুবই সত্যি কথা যে চন্দ্রনাথ কখনো সেকেন্ড হয়নি। তার মানে নিশ্চয়ই সে এর থেকে ভালো করে এসেছে, বা প্রথম হয়ে এসেছে বরাবর। হঠাৎ করে সে সেকেন্ড প্রাইজ গ্রহণ করতে চায় না, এবং সেকেন্ড হওয়াটাও সে মেনে নিতে পারছে না চন্দ্রনাথ। তাই সে চিঠি দিয়েছে যে আমি সেকেন্ড হইনি, তাই আমি সেকেন্ড প্রাইজ নেব না। দেখা যাক কি ঘটনা পরবর্তীতে এগোচ্ছে। চন্দ্রনাথের কাছেই গেলাম, হেডমাস্টার মশাই বলেছেন খবর নিতে। তাই নরু অর্থাৎ নরেশ সে গেল চন্দ্রনাথের কাছে, যেহেতু হেডমাস্টার মশাই খবর নিতে বলেছেন। দারিদ্র জীর্ণ স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল। যখন নরু বা নরেশ গেল তখন দেখছে যে দারিদ্র জীর্ণ, তার ঘর কেমন না অত্যন্ত দারিদ্র্যে ভরা। চন্দ্রনাথের ঘর দেখেই বোঝা যাচ্ছে যে চারিদিকে দারিদ্র্যের ছাপ, অত্যন্ত গরিব বাড়ির ছেলে। দারিদ্র জীর্ণ অর্থাৎ দারিদ্রতায় যেন জীর্ণ হয়ে রয়েছে তার অবস্থা। স্বল্পালোকিত, খুব অল্প আলো তার ঘরে। চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল। সেই অল্প আলোযুক্ত ঘরেতে চন্দ্রনাথ বসে রয়েছে এবং নিজের ঘরে বসে কি যেন সে লিখছে। তাহার কাছে গিয়া দাঁড়াইলাম। চন্দ্রনাথের কাছে গিয়ে দাঁড়ালেন কে না নরু বা নরেশ বা লেখক, কারণ তাকে হেডমাস্টার মশাই পাঠিয়েছেন। সে লিখিতেই থাকিল, চন্দ্রনাথ বসে বসে লিখতেই থাকলো। তার কাছে যে তার বন্ধু গেছে, তার প্রতি যে তার একটা ন্যূনতম একটা ভদ্রতা দেখানো, সেইটুকুন যে দেখানো, সেইটুকুনও সে জানে না। যে কোনো বন্ধু কোনো বন্ধুর কাছে গেলে পরে ও তুই এসেছিস, আয় বস, এই যে ভদ্রতাটুকুন সেটুকুনও সে দেখাতে জানে না। সে লিখতেই থাকলো, বন্ধুকে কিচ্ছু বলল না, কোনো অভ্যর্থনা করিল না। তোমাদের কাছে স্বাভাবিকভাবেই যদি কোনো বন্ধু কোনো বন্ধুর বাড়িতে যাও, একটা অভ্যর্থনা থাকে, ও আয় বস বস, কি ব্যাপার, কি হয়েছে, এসব কিচ্ছু চন্দ্রনাথ বলল না, কিছু জিজ্ঞেস করলো না। খুব স্বাভাবিকভাবে এই আচরণ পেলে পরে একজন বন্ধু আঘাত পায় এবং সে হয়তো ভবিষ্যতে তার বাড়িও যাবে না, তার সঙ্গে আর কথাও বলবে না, তার কাছ থেকে ফিরে চলে আসবে। কিন্তু দেখো তখনকার যে বন্ধুত্বের কথা বলছে সেটা ভারী অদ্ভুত, ভারী সুন্দর। চন্দ্রনাথ ওই রকমই, সবাই জানে। চন্দ্রনাথ লিখতেই থাকলো, কোনো অভ্যর্থনা করলো না। সে তাহার স্বভাব নয়, ভেরি ইম্পর্টেন্ট লাইন, সে তাহার স্বভাব নয়। কি স্বভাব নয় না কেউ গেলে পরে তাকে আদর আপ্যায়ন করে কোনো বন্ধুকে বসানো, কোনো কিছু দেখানো, কোনো রকম যে কেউ এসছে বা বন্ধু এসছে, বন্ধুর প্রতি একটা প্রীতি দেখিয়ে তাকে এসো বসো বলে আহ্বান করে নেওয়া, এই বিষয়টাই তার স্বভাব নয়, স্বভাবজাত নয়। যে কাউকে সে তোয়াজ করে নিয়ে
কিছু বলবে, এটা তার স্বভাব নয়। তো আজ সে করতে পারে না, সে কারুর তোয়াক্কা করে না। আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কি লিখছিস? তখন নরু বা নরেশ, যাকে পাঠিয়েছেন হেডমাস্টার মশাই চন্দ্রনাথের খবর নিতে সহপাঠী হিসেবে, বসে কি কিছু তো একটা শুরু করতে হবে, তাই সে জিজ্ঞেস করছে। সে নিজেই বসে পড়ল নরু, এবং বসে চন্দ্রনাথকে জিজ্ঞেস করলো, কি লিখছিস? লিখিতে লিখিতেই চন্দ্রনাথ উত্তর দিল। কি উত্তর দিল চন্দ্রনাথ? আন্ডারলাইন করো, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তাই দেখছি। ওটা লিখতে লিখতেই চন্দ্রনাথ উত্তর দিল, শুধু উত্তরটুকুন, যে ইউনিভার্সিটি এক্সামিন, অর্থাৎ ইউনিভার্সিটি তখন ছিল পড়ার, ইউনিভার্সিটির যে পরীক্ষা হয় সেই পরীক্ষার রেজাল্ট সে তৈরি করছে। এটা কি করে সম্ভব? একটা ছেলে সে পরীক্ষা দিয়েছে, সে নিজেরটা বলতে পারে, কিন্তু ইউনিভার্সিটির এক্সামিনের সবার রেজাল্ট সে কি করে হিসাব করে বলবে? সেইটা সে তৈরি করছে। এবার দেখো, কে কত নম্বর পাবে তাই দেখছি। অদ্ভুত কথা, চন্দ্রনাথ কি করে জানবে যে অন্য কত নম্বর পেতে পারে? অন্যের খাতা কি সে দেখেছে? অথচ সে বলে দিল যে কে কত নম্বর পাবে তাই দেখছি। কি করে সম্ভব এটা জানা? তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম। খুব স্বাভাবিক, আশ্চর্যের কথা। আন্ডারলাইন করো, কোন কথা শুনে কে আশ্চর্য হয়ে গেছিল? এই যে ইউনিভার্সিটির রেজাল্ট সে তৈরি করছে, এই কথা শুনেই নরু তথা নরেশ আশ্চর্য হয়ে গেছিল। যে পরীক্ষা দিয়েছে সমস্ত বন্ধুরা, সে খাতা ইউনিভার্সিটি দেখবে, ইউনিভার্সিটি যারা দেখার পরীক্ষক আছেন তারা দেখবেন, তারা রেজাল্ট করবেন, সেখানে কিনা চন্দ্রনাথ বলছে যে সেই রেজাল্ট বলে দিতে পারে। চন্দ্রনাথ আরো খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, দেখ। চন্দ্রনাথ আরো খানিকক্ষণ লিখল, লিখে নিয়ে নরু বা নরেশের সামনে কাগজটা ফেলে দিল, দিয়ে বলল, এবার দেখ। কাগজটায় চোখ বুলাইতেছিলাম। নরু অর্থাৎ নরেশ কাগজের ওপর চোখ বোলাচ্ছিল। চন্দ্রনাথ বলিতেছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে। অর্থাৎ চন্দ্রনাথ যদি 550 বা 550 থেকে বেশি পায় তাহলে স্কুলের কি রেজাল্ট হবে? স্কুলের রেজাল্ট কি হবে? যদি চন্দ্রনাথ 550 বা তার বেশি পায় তাহলে পরে স্কুলে দুজন ফেল করবে। কোন কোন দুজন ফেল করবে? অমিয় আর শ্যামা। আন্ডারলাইন করে রাখো, এমসিকিউ আসে। স্কুলে যে দুজন ফেল করবে তার নামও বলে দিয়েছে, কে কে? অমিয় আর শ্যামা ফেল করবে যদি চন্দ্রনাথ 550 বা তার বেশি তুলতে পারে। তাছাড়া সবাই পাশ করে যাবে। আর আমার যদি 525-এর নিচে হয়, চন্দ্রনাথ যদি 550 না পেয়ে 525-এর নিচে নম্বর পায় তবে 10টা ফেল। যদি চন্দ্রনাথ 550 বা তার বেশি পায় তাহলে দুজন ফেল, সে দুজন অমিয় আর শ্যামা। আর যদি চন্দ্রনাথ 525-এর নিচে পায় তাহলে 10 জন ফেল। তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। তুই মানে কে? যে নরু বন্ধু, যে নরেশ এসছে হেড স্যারের কথায়, নরু বা নরেশ যে বাড়িতে এসেছে তাকে বলছে যে তুই তাহলে পরে 3rd ডিভিশনে যাবি যদি চন্দ্রনাথ 525-এর নিচে পায়। কত অনায়াসে বলল দেখো এই কথাটা। তোমরা কি কোনো বন্ধুকেও এই কথাটা বলতে পারবে যদি জানো যে তুমি যদি 525 পাও তাহলে অমুক বন্ধু সে 3rd ডিভিশনে যাবে? এরমভাবে মুখের ওপর বলতে পারবে কি যে তুই 3rd ডিভিশনে যাবি? বলতে পারবে না। কিন্তু এখানে চন্দ্রনাথ দেখাচ্ছে যে যা সত্য সেটা তার বলতে কোনো রকম দ্বিধা নেই। অতি অনায়াসে সে বলে দিল যে 10 জন ফেল করবে। যদিও 525-এর নিচে চন্দ্রনাথ পায় তাহলে 10 জন ফেল করবে এবং 3rd ডিভিশনে যাবে নরু। বেশ মনে পড়িতেছে তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল। স্বাভাবিক, কেন 3rd ডিভিশন? তুমি 525 পাবে আর আমার বেলা তখন আমি 3rd ডিভিশন যাব? কেন এটা তুমি বলবে? এই কথাটা শুনে তাই নরু বা নরেশের খুব রাগ হয়েছিল। কি বলেছিল? এই দাম্ভিকটা যেন ফেল হয়। আন্ডারলাইন করো, খুব প্রশ্ন আসে। কোন দাম্ভিক? না চন্দ্রনাথের কথা বলছে। মানে তার নম্বর নিয়ে তার এমনই বড়াই করা, এটা তার দম্ভ মনে হয়েছে। কিন্তু সে যে সত্যি খাটে, পাওয়ার যোগ্য, এটা তো দম্ভের বিষয়, সত্যি দম্ভের বিষয়। এ কামনাও বোধহয় করিয়াছিলাম।
অর্থাৎ নরু বা নরেশ যে ওর বন্ধু, যখন শুনলো যে ওকে বলছে যে আমি যদি 525-এর নিচে পাই তাহলে 10 জন ফেল করবে আর তুই 3rd ডিভিশনে যাবি, তখন নরু বা নরেশের মনে হয়েছিল যে এই দাম্ভিকটা যেন ফেল করে যায়। হ্যাঁ, এই কামনাও সে করেছিল মনে মনে। এখানে এই দাম্ভিকটা যেন ফেল হয়, এই লাইনটা আন্ডারলাইন করো। এবারে পরের অংশে চলে আসছি। চন্দ্রনাথ হাসিয়া বলিল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। চন্দ্রনাথ হাসিয়া বলিল, কি তুই বোধহয় রাগ করছিস? এই সত্যটাও সে জানে যে বন্ধুকে বলছে, নরু বা নরেশকে বলছে যে তুই 3rd ডিভিশনে যাবি আমি যদি 525-এর নিচে পাই। তো স্বাভাবিক তার রাগ হচ্ছে, সেটা বুঝতেও পেরেছে চন্দ্রনাথ, এবং বলছে তুই হয়তো রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। অঙ্ক কখনো ভুল বলে না, সবার যা রেজাল্ট বরাবর হয়ে এসেছে সেই রেজাল্টে যদি একটা অনুপাত নির্ণয় করা যায় যে এ এত পেলে ও অত পাবে, সেই অনুপাত, সেই আঙ্কিক নিয়ম যতবার কষে দেখবে অঙ্ক বলে দেবে যে কে কি নম্বর পেতে পারে সম্ভাব্য। একের মূল্য কমে সকলের কমবে, দিস ইজ ম্যাথমেটিক্স। অর্থাৎ যদি একজনের নম্বর কম হয় তাহলে অন্যদেরও নম্বর কম হবে, যদি একজনের নম্বর বেশির দিকে যায় অন্যদের নম্বর বেশির দিকে যাবে, এটাই হচ্ছে অঙ্ক, দিস ইজ ম্যাথমেটিক্স। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম। একটা কোনো কথা নরু বা নরেশকে বলতে পাঠিয়েছেন হেড স্যার, সেই কথাটাই পারার কথা এখানে ভাবছে নরু বা নরেশ। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না। সে কথাটা আসে সাহস করে চন্দ্রনাথের সামনে নরু বা নরেশ বলতে পারল না। চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, হে কি? মানে যখন ভাবছে যে কথাটা বলবে চন্দ্রনাথকে, তখনই একটা ঘটনা ঘটলো, কিছু একটা কথা বলতে যাচ্ছিল, সেই কথাটা কি সেটা এখনো স্পষ্ট নয়। হেড স্যার বলে পাঠিয়েছেন, খবর নিতে পাঠিয়েছেন, একটা কিছু কথা বলার জন্য নরু প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় চন্দ্রনাথের দাদা, যার নাম নিশানাথ, হাতে একটা চিঠি নিয়ে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, এ কি? অর্থাৎ চন্দ্রনাথের হাতে সেই চিঠিটা দিলেন, দিয়ে বললেন, এ কি? মানে এটা কি লিখেছো তুমি? পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, আমি 2nd প্রাইজ রিফিউজ করেছি। দাদাকে চন্দ্রনাথ বলছে, অর্থাৎ দাদা নিশানাথকে চন্দ্রনাথ বলছে। এই কথোপকথনটা কিন্তু নরু বা নরেশের সামনেই হচ্ছে, যেটা লিখছেন ঘটনাটা। পত্রখানা দেখে তার উপর চোখ বুলিয়ে নিয়ে চন্দ্রনাথ বলল অসংকোচে, মানে কোনো রকম সংকোচ বা দ্বিধা নেই, যে আমি 2nd প্রাইজ রিফিউজ করেছি, আমি নেব না বলেছি। কারণ দাদা জিজ্ঞেস করছে কাকে? চন্দ্রনাথকে জিজ্ঞেস করছে নিশানাথ। দাদা জিজ্ঞেস করছে কারণ, কেন তুমি নেব না বলেছো? কারণ চন্দ্রনাথ বলছে এবার কারণ। চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিল, রেগে গেছে। এই কারণ কথাটাতেই চন্দ্রনাথ রেগে গেছে। সঙ্গে সঙ্গে তার যে বৈশিষ্ট্য আমরা পড়ে এলাম, নাসিকা প্রান্ত ফুলে উঠল, স্ফীত হইয়া উঠিল। ললাটে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল। অর্থাৎ এতখানি তার রাগ যে তার কপালে সেই যে শিরা সেটাও ফুলে উঠেছে ত্রিশূল চিহ্নের মতন, আস্তে আস্তে সেটা ফুটে উঠছে। এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল, কারণ 2nd প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। অর্থাৎ 2nd প্রাইজ নেওয়াটা তার উচিত। এখানে বলছে যে আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। বিনিথ মাই ডিগনিটি বলতে কি না, আমার পক্ষে যেটা মর্যাদা হানিকর, আমার পক্ষে মর্যাদা হানিকর। বিনিথ মাই ডিগনিটি, আমার পক্ষে মর্যাদা হানিকর মানে যদি সে 2nd প্রাইজ নেয় তাহলে পরে সেই 2nd প্রাইজ নিলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে, মানে চন্দ্রনাথের মর্যাদা ক্ষুণ্ণ হবে,
এটাই সে মনে করে। তার মানে কি, সে ফার্স্ট প্রাইজ পাওয়ারই যোগ্য, সে ফার্স্ট প্রাইজই গ্রহণ করবে। কেন সে ফার্স্ট প্রাইজ পেল না? কি এমন ঘটনা লুকিয়ে আছে যে তার এই প্রাইজ নিয়ে একটা বিরাট গন্ডগোল বেঁধেছে সারা স্কুলে? তো সেকেন্ড প্রাইজ নেওয়াটা সে কি মনে করে? বিনিথ মাই ডিগনিটি, অর্থাৎ তার পক্ষে মর্যাদা হানিকর, চন্দ্রনাথের পক্ষে মর্যাদা হানিকর সেকেন্ড প্রাইজ নেওয়া। চন্দ্রনাথের দাদা খুবই যেন কাঁপিতেছিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? ডিগনিটি বলছে কি তখন দাদা, যে তুমি এই রকম কথা বলছো কি করে? এটা কি তুমি ডিগনিটি বলছো? তো সেখানে বলছে যে মানে তার পক্ষে এটা মর্যাদা হানিকর। হ্যাঁ, সেই তাই তখন দাদা বলছে যে সেকেন্ড প্রাইজ নেওয়াটা তুমি বলছো যে তোমার সেটা মর্যাদা হানিকর, তোমার এই কথাটা বলতে লজ্জা করছে না? একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ, আন্ডারলাইন করো। দাদা তখন বলছে তুমি অক্ষম হয়েছো, তুমি ফার্স্ট হতে পারোনি, তাই সেটা তোমার অপরাধ। আর তুমি বলছো তোমার মর্যাদা হানিকর ব্যাপার সেকেন্ড প্রাইজ নেওয়াটা। বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, তুমি জানো না দাদা। চন্দ্রনাথের দাপট দেখো, কতখানি দৃঢ়চেতা। বলছে তুমি জানো না দাদা। কি জানে না? দাদা তখন বলছে নিশানাথ, কি জানি না, জানবার এতে আছে কি? কি জানবার আছে? এইবার আসছে আসল ঘটনা। এইখানটা হচ্ছে আসল ঘটনা। স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে। স্কুলের সেক্রেটারি, তার ভাইপো, সে ফার্স্ট হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। স্কুলের যিনি সেক্রেটারি, তার ভাইপো ফার্স্ট হয়েছে। কি করে? সে আমারই সাহায্যে হয়েছে, মানে চন্দ্রনাথের সাহায্য নিয়েই স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি। মানে স্কুলের যিনি মাস্টারমশাই, সেই মাস্টারমশাই বাড়িতেও পড়ান প্রাইভেটে, এবং যা প্রশ্নপত্র আসবে সেই প্রশ্নপত্র সব দিয়ে দিয়েছিলেন, যেহেতু স্কুলের সেক্রেটারির ভাইপো প্রশ্নপত্র সবই জেনে এসছে। তা সত্ত্বেও সে পারেনি, সেটাও কিন্তু চন্দ্রনাথ তাকে সাহায্য করেছে। তারও ওপর ওই বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি, এবং আরো দু একজন। মানে শিক্ষক ভুল করেছেন মানে কি, ছাত্রর যে ভুল, সেই ভুলটা কাটেননি বা সংশোধন করেননি, বা তার জন্য নম্বরও কাটেননি। সেই জন্য ইচ্ছাকৃতভাবে সেই ভুলগুলোকে না দেখে ওই সেক্রেটারির ভাইপো বলে তাকে নম্বর দিয়ে তাকে ফার্স্ট করানো হয়েছে। এইখানেই আপত্তি বা মন থেকে যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে চন্দ্রনাথের। চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল না। এইটা যখন শুনলো তখন চন্দ্রনাথের দাদা প্রচন্ড ক্ষুব্ধ। ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। চন্দ্রনাথের দাদা নিশানাথ কেমন মানুষ? ভদ্রলোক, নির্বিরোধী, শান্ত প্রকৃতির মানুষ। তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন। অবাক হয়ে চন্দ্রনাথের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। চন্দ্রনাথ বলিল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে 3টে অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম। অঙ্ক পরীক্ষার দিন ওই যে স্কুলের সেক্রেটারির ভাইপো যে ফার্স্ট হয়েছে, সেদিন সে 3টে অঙ্ক চন্দ্রনাথের খাতা থেকেই দেখে টুকেছে। মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। আগে থেকে কোশ্চেন পেপার সে জানতো, তা সত্ত্বেও সে পারল না। এই জন্য বলা হয় যে যেমন সে তেমন করবে। আগে থেকে প্রশ্নপত্র জেনেও কিন্তু কেউ পুরো আনসার করতে পারে না। চন্দ্রনাথের দাদা গভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন, বোঝাই যাচ্ছে মাস্টারমশাই বলে দিয়েছেন প্রশ্নপত্র, চন্দ্রনাথের খাতা দেখে টুকেছে, তারপরে সে যা ভুল করেছে সেই ভুলগুলো মাস্টারমশাইরা নজর দেননি, তার জন্য নম্বর কাটেননি। এইসব করে ভাইপোকে ফার্স্ট করানো হয়েছে। যেহেতু স্কুলের সেক্রেটারির ভাইপো, তাই তাকে ফার্স্ট করানো হয়েছে। সে ফার্স্ট হয়েছে না, তাকে ফার্স্ট করানো হয়েছে।
চন্দ্রনাথের দাদা গভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই। মানে চন্দ্রনাথের দাদা নিশানাথ খুব শান্ত প্রকৃতির মানুষ, তো তাই চন্দ্রনাথকে বলছেন যে তোমার সঙ্গে অযথা ঝগড়াঝাটি তর্ক করে লাভ নেই। তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো, বুঝলে? চন্দ্রনাথের দাদা নিশানাথ বললেন যে তুমি যে পত্রখানা লিখেছ সেটা ফিরিয়ে নাও, এবং তুমি অন্যায় করেছো এরম ধরনের পত্র লিখে, এরম ধরনের কথা লিখে, এই বলে তুমি হেডমাস্টার মশাইকে একটা চিঠি দাও, বুঝলে? চন্দ্রনাথ বলিল না। চন্দ্রনাথ তখন কি বলল, না সেটা আমি দেব না। কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমায় করতে হবে। চন্দ্রনাথের দাদা নিশানাথ তখন চন্দ্রনাথকে বলছেন যে তোমাকে ওই কাজ করতে হবে। তখন চন্দ্রনাথ বলছে না, সে চিঠি ফেরতও নেবে না, সে ক্ষমাও চাইবে না, আর সে সেকেন্ড প্রাইজও গ্রহণ করবে না। সে ফার্স্ট প্রাইজ পাওয়ার যোগ্য, সে ফার্স্ট প্রাইজই পাবে। এবং সে স্পষ্ট লিখেছে যে কিভাবে স্কুলের সেক্রেটারির ভাইপোকে ফার্স্ট করানো হয়েছে, তার যোগ্যতা না থাকা সত্ত্বেও ওই চিঠি সে ফেরত নেবে না, সে দ্বিতীয় প্রাইজ গ্রহণ করবে না। না, চন্দ্রনাথের দাদা যেন বিস্ময় অভিভূত হইয়া গেলেন। এবার চন্দ্রনাথের দাদা অবাক হয়ে গেছে, মুখের উপর এভাবে কোন স্পর্ধায় চন্দ্রনাথ না বলছে, কিশোর বয়সে। তখন বলছেন না, তখনও সেই চন্দ্রনাথের মুখ থেকে একই কথা যে না, সে চিঠি ফেরাবে না, করবে না। ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল, অর্থাৎ নিশানাথ বাবুর কণ্ঠস্বর তখন কাঁপছে, যখন তার ভাই কথা শুনছে না, চিঠিতে ক্ষমা চেয়ে চিঠি লিখছে না হেডমাস্টার মহাশয়কে, এবং দ্বিতীয় প্রাইজ গ্রহণ করার জন্য কোনো রকম ইচ্ছা প্রকাশ করছে না। তখন নিশানাথ বাবুর কণ্ঠস্বর কাঁপছে। না। কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি। চন্দ্রনাথের দাদা নিশানাথ কি বলছে, তোমার বৌদি মানে নিশানাথ বাবুর স্ত্রী, তিনি কিছু বলতেন, কি বলতেন, যেটা নিশানাথ বাবু বিশ্বাস করতেন না। কিন্তু তুমি এত দূর স্বাধীন হয়েছো, ভালো। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না। আজ থেকে আমরা পৃথক। অর্থাৎ সে যে মনে প্রাণে স্বাধীন হয়েছে এটা তিনি বিশ্বাস করতেন না। তো বললেন যে আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, এখানে শেষ করলাম।